মুভি শুরুতে আমাদের সাথে ম্যাভরিকের পরিচয় হয়। সে একজন এলিট নেভি ফাইটার পাইলট। ম্যাভরিক টপ গান নামক এক ভয়ানক একাডেমির ট্রেনার ও টেস্ট পাইলট ছিল। টপ গান হলো এমন একটি একাডেমি যেখানে পুরো আমেরিকার সব টপ পাইলটদের নিয়ে একটি ট্রেনিং করানো হতো এবং বড় বড় মিশনের জন্য তাদের সিলেক্ট করা হতো। ম্যাভরিককে দেখা যায় সে একটি সিক্রেট এয়ারবেজে এসে উপস্থিত হতে এবং সেখানে 6th জেনারেশনের একটি প্লেন টেস্টিং করানো হচ্ছিল। এই ফাইটার প্লেনটির নাম ডাস্কিস্টা। সেখানকার কর্মকর্তারা জানায় এই প্রজেক্টটি শাটডাউন করে দেওয়া হবে, কারণ এই প্লেন যে স্পিডে উড়ার কথা সেখানে আজ পর্যন্ত কোনো পাইলট এই প্লেনটিকে স্পিডে তুলতে পারেনি। যদি এই প্লেনের স্পিড মার্ক 10 তোলা যায় তবে এটিকে রিকনসিডার করা হবে। তোমাদের জন্য বলি, মার্ক হলো ফাইটার প্লেনের স্পিড মাপার একটি একক। মার্ক 1 স্পিড মানে প্রতি ঘন্টায় এই প্লেনটিকে 1234 কিলোমিটার পাড়ি দিতে হবে। তাহলে মার্ক 10 মানে এই প্লেনটিকে প্রতি ঘন্টায় পাড়ি দিতে হবে 12,340 কিলোমিটার, যা এখন পর্যন্ত কোনো পাইলট অ্যাচিভ করতে পারেনি। কারণ এত স্পিডে কোনো পাইলটকে যদি উঠতে হয় তাহলে তার বডি হতে হবে অসামান্য। স্পিড বাড়লে জি ফোর্স বেড়ে যায়, আর সেই সাথে এয়ার প্রেসার বেড়ে গিয়ে পাইলট তাদের জ্ঞান এবং জীবন দুটোই হারিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে ম্যাপ জানায় যে আমি দেখাচ্ছি কিভাবে মার্ক 10 করতে হয়। এই বলেই সে অসম্ভব মিশন স্টার্ট করে দেয়। প্লেনের ইঞ্জিন চালু হতে সেখানে আকস্মিকভাবে এসে উপস্থিত হয় এই প্রজেক্টের প্রধান অ্যাডমিরাল কেইন এবং সে এই মিশনটিকে অ্যাভয়েড করতে বলে। কিন্তু ম্যাপ তার কথা না শুনে প্লেন আকাশে উড়িয়ে দেয়। ধীরে ধীরে সে এই হাইপারসোনিক প্লেনকে আকাশের চূড়ায় নিয়ে যায় আর একে একে মার্ক 7 থেকে মার্ক 10 পর্যন্ত স্পিডে নিয়ে যেতে সক্ষম হলে পুরো টিম আনন্দে ফেটে পড়ে। সে এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গর্বিত পাইলট হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছে। কিন্তু ম্যাপ চাইছিল এই অসম্ভব রেকর্ডটিকে ভেঙে আরো স্পিড বাড়ানোর জন্য। কিন্তু সে মার্ক 10 থেকে 10.3 উঠাতে অধিক ঘর্ষণের ফলে আগুন ধরে যায় আর সেটি মাঝ আকাশে ব্লাস্ট হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে ম্যাপ সেখান থেকে রহস্যজনকভাবে বেঁচে ফিরতে সক্ষম হয় আর একটি রেস্টুরেন্টে বিধ্বস্ত অবস্থায় এসে উপস্থিত হয়। ততক্ষণেই সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায় আর তাকে রয়্যাল অ্যাডমিরালের কাছে নিয়ে যায়। অ্যাডমিরাল তার ফাইল দেখে বলে, তোমার যা বয়স তাতে এতদিনে তুমি 2 স্টার অ্যাডমিরাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি এখনো সেই ক্যাপ্টেনেই পড়ে আছো। ম্যাপ জানায় সে যদি অ্যাডমিরাল হয়ে যেত তাহলে সে কখনোই ফাইটার প্লেন চালাতে পারতো না। এমন দায়িত্বজ্ঞান আচরণের জন্য তার কথা শুনে অ্যাডমিরাল তাকে বহিষ্কার করতে চায়, কিন্তু পরে আবার প্ল্যান পরিবর্তন করে তাকে নিয়োগ দেওয়া হয় টপ গানের ট্রেনার হিসেবে, যেখানে ম্যাপ তাদের একটি বড় মিশনের কোঅর্ডিনেটর হিসেবে থাকবে। এতে করে ম্যাপ কিন্তু খুশি হয়, কারণ সে 2 দশক আগে এই টপ গানের একজন সদস্য ছিল। আবারও সেই পুরাতন স্থানে যেতে পেরে ম্যাপ ব্যাপকভাবে খুশি হয়ে যায়। মিটিং রুমে তার সাথে দেখা হয় অ্যাডমিরাল ওয়ার্কার এবং অ্যাডমিরাল সাইক্লোনের সাথে। সেখানে ম্যাপকে মিশনের একটি ডেমনস্ট্রেশন দেখানো হয়। এই মিশনে তাদের একটি সিক্রেট ইউরেনিয়াম প্ল্যান্ট ধ্বংস করতে হবে, যেটা আমেরিকার পাশের একটি দেশে বসানো হয়েছে। এই প্ল্যান্টটির চারপাশে পাহাড়ে ঘেরা এবং সেখানে স্যাটেলাইট অটোমেটিক মিসাইল সেট করা রয়েছে। পাশাপাশি একটা এয়ারবেজ রয়েছে যেখানে 5th জেনারেশনের ফাইটার প্লেন সবসময় পেট্রোলিং করে বেড়ায়। ফলে বলা যায় এটা এক ধরনের চ্যালেঞ্জিং অসম্ভব মিশন। ম্যাপকে প্রশ্ন করলে ম্যাপ বলে যে আমি কতদিন সময় পাবো এই ট্রেনিং এর জন্য। অ্যাডমিরাল জানায় মোটামুটি 3 সপ্তাহের মতো। ম্যাপ বলে সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিতে পারবো, তবে আমার সাথে 2টো ফাইটার লাগবে। তখন ওয়ারলক তাকে জানায় যে ম্যাপ, তোমাকে এই মিশনে পাইলট হিসেবে নিচ্ছি না, বরং তোমাকে আমরা ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছি। তুমি এই কয়েকজন পাইলটকে একটি প্লেন এক্সিকিউটিভ করবে। এই সব শুনে ম্যাপ বলে যে আমি ট্রেনার হিসেবে কাজ করব না, আমি একজন পাইলট। অ্যাডমিরাল সাইক্লোন বলে যে না করলে নাই, আমার লিস্টে অনেক নাম আছে। ম্যাপ তখন অনেক চিন্তা ভাবনা করে অবশেষে রাজি হয়ে যায় এই মিশনে ট্রেনার হিসেবে যোগ দিতে। পরে দেখা যায় ম্যাপ একটি বারে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে আকস্মিকভাবে তার প্রাক্তন গার্লফ্রেন্ড প্যানির সাথে দেখা হয়। পুরনো আলাপ চলাকালীন সময়ে ম্যাপ দেখতে পায় সেই টপ গানের পাইলটরাও সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা হাসি ঠাট্টা হই হুল্লোড় করছে। তোমাদের এই পাইলটদের সাথে পরিচয় করিয়ে দেই। সুন্দরী পাইলটের নাম হচ্ছে ফিনিক্স। এই হচ্ছে বব, কায়োটি, ফান বয়, হ্যাংম্যান, পেব্যাক ও রুস্টার। কিন্তু এই রুস্টারকে দেখে ম্যাপ হুট করেই কেমন জানি আনমনা হয়ে যায়। আসলে রুস্টার হলো ম্যাপের খুব কাছের বন্ধু গুসের ছেলে। 25 বছর আগে গুস ও ম্যাপ একটি মিশনে গিয়েছিল আর এতে গুস দুর্ঘটনাবশত মারা যায়। আর সেই মৃত্যুর জন্য ম্যাম নিজেকে এখনো দোষী মনে করে। এদিকে রুস্টার আর হ্যাংম্যানের মধ্যে একটি নীরব কম্পিটিশন চলতে থাকে যে তাদের মধ্যে সবচেয়ে কে ভালো পাইলট তা নিয়ে। পরের সিনে দেখা যায় ম্যাপ বারে সেলফোন ব্যবহার করার জন্য প্যানি তাকে
পানিশ করে যে পুরো বারের সবাইকে ফ্রি ড্রিঙ্কস করাতে হবে। ম্যাবের কাছে সম্পূর্ণ টাকা না থাকার কারণে এই অফিসাররা তাকে বাইরে ফেলে দিয়ে আসে আর বুলিং করতে থাকে। আসলে তারা এই লিজেন্ডারি ম্যাপকে চিনতে পারেনি। পরে ম্যাপ বাইরে থেকে দেখে যে রুস্টার পিয়ানো বাজিয়ে গান করছে, আর এটা দেখে ম্যাবের মনে পড়ে যায় ঠিক একই গান তার বন্ধু এই বারে বসেই সবসময় গাইতো। পুরনো স্মৃতি মনে পড়ে গিয়ে ম্যাব অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। পরের দিন সকালে অ্যাডমিরাল সাইক্লোন সবাইকে একাডেমিতে ডেকে বলে যে তোমাদের মিশনের জন্য সবচেয়ে প্রো ও লিজেন্ডারি পাইলটকে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম ম্যাভরিক। পরে সবাই ম্যাপকে দেখে পুরাই টাসি খেয়ে যায় আর নিজেদের অপকর্মের জন্য লজ্জায় মুখ লুকাতে থাকে। ম্যাপ এসে তাদেরকে বলে যে এই ইনস্ট্রাকশন বই পড়ে তোমরা যা জেনেছো তা আজ থেকে সব ভুলে যাও, কারণ এই একই বই তোমাদের শত্রুরা পড়ছে। এই বলে সেই সমস্ত বইকে ডাস্টবিনে ফেলে দেয়। ম্যাপের এরকম অ্যাটিটিউড দেখে সবাই শকড হয়ে যায়, আর রুস্টারও ম্যাপকে চিনে ফেলে যে এই হচ্ছে তার বাবার বন্ধু। আসলে রুস্টারও মনে মনে ভাবে যে ম্যাপ চাইলে তার বাবাকে বাঁচাতে পারত। এরপর ম্যাপ বলে তোমরা আমাকে দেখাও যে তোমরা কত ভালো প্লেন চালাতে পারো। এবার তাদের প্লেন চালানোর মহড়া শুরু হয়, আর এইখানে দেখা যায় ম্যাপ রুস্টারের সাথে ফেস টু ফেস হয়েছে। ফিনিক্স আর হ্যাংম্যান এটা দেখে ফেলে আর বেশ ইন্টারেস্টেড হয়ে যায় যে আসলে এদের মধ্যে কাহিনীটা কি। এবার ম্যাপ সবাইকে চ্যালেঞ্জ করে যে তার প্লেনকে যে ফায়ার টার্গেট লক করতে পারবে এবং সে বেশি মার্ক পাবে, আর যদি ম্যাপ কাউকে শুট লক করে দেয় তাহলে তাকে 200 পুশ আপ দিতে হবে তাদের শাস্তি স্বরূপ। সবাই ভাবে এ আর এমন কি, কিন্তু এই টপ ফাইটিং এর সময় সবাই বুঝতে পারে যে ম্যাপ কি জিনিস। ম্যাপ তার এক্সপিরিয়েন্স দিয়ে সবাইকে চমকে দেওয়া শুরু করে। পেব্যাক এবং রুস্টার খুঁজতে থাকে ম্যাপের প্লেন কোথায়, কারণ রাডারে তার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। তখন দেখা যায় ম্যাপ তাদের প্লেনের নিচে ছিল বলে এই রাডার সে ফাঁকি দিতে পেরেছে, আর হুট করে দুইটো প্লেনের মাঝ দিয়ে সাঁই করে উড়ে গেলে সবাই একদম বোকা বনে যায়। এরপর ম্যাপ তার স্কিলে একে একে পেব্যাক, ফানবয়, কায়োটি, ফিনেক্সকে হারিয়ে দেয়, আর সবাইকে 200 পুশ আপ দিতে হয় জরিমানা স্বরূপ। এবার হ্যাংম্যান আর রুস্টার পালা। হ্যাংম্যান বেশ ভালোভাবেই ম্যাপকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু ম্যাপ বুদ্ধি করে তাকে সূর্যের আলোর তাপে ফেলে দেয়, আর হ্যাংম্যান কিছুই দেখতে না পারার কারণে ম্যাবও তাকে লক আউট করতে সক্ষম হয়। এবার রুস্টার পালা। এমনিতেই সে ম্যাবের উপর আগে থেকেই খেপা। এবার সে রাগে রাগে ম্যাবের সাথে হেভি ডগ ফাইট শুরু করে দেয়। তাদের নিয়ম ছিল 15,000 ফিটের নিচে কোনোভাবেই ফ্লাই করা যাবে না, কিন্তু তারা ফ্লাই করতে করতে 1,000 ফুটের নিচে চলে আসে, আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। অনেক কষ্টে তারা আবারও উপরে ওঠে, আর তখন ম্যাব রুস্টারকেও লক আউট করে হারিয়ে দেয়। ফলাফল রুস্টারকেও 200 পুশ আপ দিতে হয় জরিমানা স্বরূপ। এখানে ফিনিক্স এসে বলে আচ্ছা তোমাদের মধ্যে কাহিনীটা কি। রুস্টার জানায় এই নেভি পাইলটের নাম হচ্ছে ম্যাভরিক এবং সে তার বাবার বন্ধু ছিল। এর পরের সিনে দেখা যায় অ্যাডমিরাল সাইক্লোন ব্যাপক ক্ষেপে গেছে ম্যাবের ওপর, কারণ নিয়মের বাইরে গিয়ে সে অনেক লো ফ্লাইং করেছে, আর এতে করে পাইলটের জীবন ঝুঁকিতে ফেলেছে। ম্যাপ বলে আমাকে যে মিশন দেওয়া হয়েছে সেই মিশনে এর চেয়েও লো ফ্লাই করা লাগবে, কিন্তু অ্যাডমিরাল কোনোভাবেই তার কথায় সমর্থন দেয় না। তার কাছে এই পাইলটদের জীবন আগে, তাই এখন থেকে কোনো ধরনের ট্রেনিং করানোর আগে লিখিত দিতে হবে যে সে পরবর্তীতে এই পাইলটদের সাথে কি কি করতে যাচ্ছে, কারণ ম্যাপ যে ক্রেজি পাবলিক কখন যে কি করে বসে তার কোনো নিশ্চয়তা নেই। তখন ম্যাপ তাকে একটি প্রপোজাল জমা দেয় আর বলে যে আমাকে পারমিশন দেন লো এক্সিকিউটিভ ফাইল করার জন্য, কারণ এই মিশনে আকাশে নয় বরং মাটির কাছাকাছি না থাকলে কখনোই সাকসেস হওয়া সম্ভব নয়। পরের দিন ম্যাপ তার ক্লাসে এই মিশনের ফেজ 1 সম্পর্কে ব্রিফিং করতে থাকে। সে জানায় আমরা যে ইউরেনিয়াম প্ল্যান্টটিকে টার্গেট করেছি সেখানে যেতে হলে যে পথে যেতে হবে সেটার প্রতিটি জায়গায় রাডার নিয়ন্ত্রিত অটোমেটিক মিসাইল সেট করা রয়েছে, ফলে ওই আকাশ সীমানায় কোনো প্লেন উড়লে তা মিসাইলের আঘাত খাবে 100%। তাই আমাদের যেতে হবে এই ক্যানিয়ন দিয়ে, যেটার দুই পাশে পাহাড় রয়েছে। এই প্যাসেজটি একমাত্র রাডারের আওতামুক্ত, যার ফলে এখান দিয়ে কেউ গেলে তারা ধরতে পারবে না। তবে এখান দিয়ে যেতে হলে সর্বোচ্চ উচ্চতা হবে 100 ফুট। এর ওপর দিয়ে উড়লে মিসাইল অটোমেটিক লঞ্চ হয়ে যাবে, ফলে এত পথ পাড়ি দেওয়ার জন্য তাদেরকে যেতে হবে 660 নট স্পিডে। চিন্তা করো একটি হাই স্পিড ফাইটার প্লেন এত লো লেভেলে ফ্লাই করা, আর সেই সাথে এত স্পিডে চালানো 4 খানিকের কথা নয়। এছাড়াও তাদের পুরো মিশন শেষ করার জন্য টাইম দেওয়া হবে মাত্র 2 মিনিট 30 সেকেন্ড, কারণ পাশেই যে এয়ারবেস রয়েছে সেখানে রয়েছে 5th জেনারেশনের সুখোই Su-57 প্লেন, যাদের কাছে তাদের এই F-18 প্লেন কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে না। ম্যাপ জানায় এই
প্যাসেজটি পাড়ি দিতে হলে তোমাকে যে স্পিড তুলতে হবে তাতে করে যে গ্র্যাভিটি প্রেসার আসবে, এর ফলে তোমাদের হার্টবিট, প্রেসার ও ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যার কারণে যে কোনো সময় তোমার ব্রেন সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিবে। কিন্তু সেটা যদি 1 সেকেন্ডের জন্য হয় তাহলে সেই প্লেনটি পাহাড়ের সাথে ধাক্কা খাবে 100%। তাই এই স্কিলের সাথে শারীরিক সক্ষমতাও এখানে একটি বড় বিষয়। এরপর তাদের সবাইকে একটি সিমুলেশন ম্যাপ দেখানো হয় এবং ট্রেনিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাদের এই ফেক ম্যাপ ধরে লো লেভেলে ফ্লাই করে মাত্র 3 মিনিটের মধ্যে প্যাসেজটি পাড়ি দিতে হবে। একজোড়া F-18 প্লেন নিয়ে প্রথমে শুরু করে ফিনিক্স, বব, কায়োটি এবং স্যাম। তাদের ট্রেনিং এ কায়োটি ফিনিক্সকে না জানিয়ে তার প্লেনের স্পিড স্লো করে দেয়, যার ফলে কলিশন বাঁচাতে ফিনিক্স 100 ফুটের ওপরে চলে যায়, আর তার মানে তার মিশন ফেল হয়ে গিয়েছে। এটা দেখে ম্যাপ বলে যে তার মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন করাটা কোনোভাবেই তোমরা গুরুত্ব দাওনি। এবার পেব্যাক, ফানবয় ও হ্যাংম্যান তাদের টেস্টিং শুরু করে, কিন্তু দেখা যায় অধিক জোশ কাটিয়ে হ্যাংম্যান অনেক স্পিডে ফ্লাই করতে থাকে, ফলে এখানে কমিউনিকেশন গ্যাপের কারণে পেব্যাক এবং ফানবয় কেনিয়ার সাথে হিট খায়। ম্যাপ তখন খেপে গিয়ে বলে যে তুমি যে বাহাদুর এটা প্রমাণ করার জায়গায় এটা না, এখানে তোমাকে একটি ভুলের কারণে বাকি মেম্বারদের জীবন দিতে হবে। এবার রুস্টার ও বুসারের পালা। এখানে দেখা যায় রুস্টার স্লো ভাবে প্লেন চালিয়ে যায়, তার কাছে মনে হয় 30-40 সেকেন্ড বেশি লাগলেও টার্গেট ডিস্ট্রয় করাটাই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু ম্যাপ বলে তোমাদের এই লেট করার কারণে 5th জেনারেশনের প্লেন এসে তোমাকে পেছন দিয়ে বাঁশ দিয়ে চলে যাবে। এখানে যে টাইম দেওয়া হয়েছে ঠিক সেই টাইমের মধ্যেই তোমাকে মিশন শেষ করতে হবে। ব্রুসা তখন বলে তাতে কি, অন্য প্লেনদের সাথে তখন আমি ডগ ফাইট শুরু করব? মানে এখানে যে যার মতো চিন্তা করছে, নিজেদের মধ্যে কোনো বন্ডিং নেই, টিম স্পিরিট নেই। এইসব দেখে ম্যাপ অনেক চিন্তিত হয়ে পড়ে। এছাড়াও হ্যাংম্যান ব্রুসাকে তার বাবাকে নিয়ে খোঁচা মারতে থাকে, ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এইদিকে ম্যাপের সাথে যে রুস্টারের বাবার আগে বন্ধুত্ব ছিল সেটাও সে জেনে গেলে ম্যাপকেও সে খোঁচা মারতে ছাড়ে না। এই সব দেখে ম্যাপ এবার তার আরেক বন্ধু আইসম্যানের সাথে দেখা করতে চলে যায়, যে কিনা এই মিশনের ম্যানেজমেন্ট বোর্ডে ছিল। যেখানে ম্যাপ গিয়ে জানায় এই বাচ্চারা মিশনের জন্য এখনো রেডি না, তাই প্লিজ আমাকে মিশনে পাঠাও। বিশেষ করে এই রুস্টারকে আমি আর হারাতে চাই না, কারণ সে এখনো মনে মনে ভাবে যে তার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সিরিয়া। এখানে তোমরা সকল ম্যাচে লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ ও BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়া অন্যান্য নগদ পুরস্কার তো আছে, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলে প্রায় 30,000 টাকা বিনামূল্যে স্পিন রয়েছে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এইগুলো সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। এর পরে সিনে দেখা যায় ম্যাপ সবাইকে নিয়ে বিচে ফুটবল খেলছে এবং সেখানে সবাইকে অনেক উচ্ছ্বাসিত ও আনন্দ দেখা যায়। অ্যাডমিরাল এসে বলে ফ্লাই প্র্যাকটিস না করে তোমরা যে ফুটবল খেলছো। তখন ম্যাপ বলে যে এখানে আমি একটি টিম বানাচ্ছি, এই খেলার মধ্যে দিয়েই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে যা আমার টিম স্পিরিটের জন্য কাজে দিবে। পরের দিন টিম ব্রিফিং এর সময় জানানো হয় যে তাদের যে 3 সপ্তাহ দেওয়া হয়েছিল সেটা এখন 1 সপ্তাহ এগিয়ে গিয়েছে। তার মানে এখন তাদের হাতে মাত্র 7 দিন সময় রয়েছে নিজেদের প্রস্তুত করার জন্য। কিন্তু এখনো কেউ লো লেভেলে ফ্লাই করার জন্য 100% ফিট হতে পারেনি। এবার ম্যাপ তার সেকেন্ড ফেজ ব্রিফ করতে থাকে এবং সে জানায় যে এটি হলো আগেরটার চেয়ে কয়েক গুণ বেশি কঠিন। এখানে 2টি পার্ট রয়েছে। প্রথমটি হচ্ছে প্লেনকে একদম লো ফ্লাই করে পাহাড়ের গা ভেসে নামাতে হবে। প্রথম ফাইটার প্লেন তাদের লেজার দিয়ে টার্গেট করে মার্ক করে বম্বিং করে শুধু ওই প্ল্যান্টের গেট ওপেন করবে, আর দ্বিতীয় প্লেনটি সেই গেট দিয়ে আবারও বম্বিং করে পুরো বেস ডিস্ট্রয় করে দেবে। এখানে এত জি ফোর্স ও স্পিডের মধ্যে নিজের ব্রেইনকে কাজ করিয়ে টার্গেট করা প্রায় একরকম অসম্ভব। আর দ্বিতীয় পার্ট হলো বম্বিং করার পর সোজা পাহাড়ের গা ঘেঁষে ওপরে উঠতে হবে। তখন তোমাদেরকে 9Gতে প্লেনের স্পিড নিয়ে আসতে হবে, না হলে পাহাড়ের চূড়ায় ওঠার আগেই প্লেনটি হিট খাবে। কিন্তু এই 9Gতে নিজেদের বডি কন্ট্রোল করার চান্স 50-50, কারণ এত পরিমাণ প্রেসার তোমার লাঞ্চের উপর পড়বে যে তোমার মনে হবে তোমার বুকের উপর কোনো একটি হাতি চেপে বসে আছে, আর সেই সাথে ব্রেন এবং চোখের ভিশন সংকুচিত হবে। এইরকম সিচুয়েশনে নিজের সেন্স ধরে রাখা অনেক অসামান্য পাইলটের পক্ষেও সম্ভব নয়। তাও ধরে নিলাম তুমি পারবে, কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার আগে এই বিদ্যুৎ গতির স্পিড কমিয়ে না আনতে পারলে তা সোজা চলে যাবে রাডার এরিয়ার মধ্যে, আর এখানে গেলে মিসাইল এসে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের টেক ডাউন করে দেবে। এই সব শুনে ফিনিক্স বলে স্যার সত্যি করে বলেন তো এই মিশনটি কি আসলেই সম্ভব? ম্যাপ জানায় এর উত্তর মাত্র সেই পাইলটই দিতে পারবে। এরপর শুরু হয়ে যায় তাদের লাস্ট টেস্টিং মিশন।
এখানে তাদের সিমুলেশনের মাধ্যমে আবার সেম ভাবে এই মিশনটি কমপ্লিট করতে হবে। ফিনিক্স, বব আর কায়োটি দুইটো প্লেন নিয়ে তাদের মিশন শুরু করে দেয়, কিন্তু সেখানে ম্যাভ একটি প্লেন নিয়ে হাজির হয় আর বলে যে ধরে নাও আমি তোমাদের এনিমি আর আমি তোমাদের স্পট করে ফেলেছি, এবার আমাকে ফাঁকি দেওয়ার সাথে সাথে এই মিশনটি কমপ্লিট করো। এবার কায়োটি পাহাড়ের ফার্স্ট পার্ট ফ্লাই করতে সক্ষম হয়, কিন্তু টার্গেট লক করতে ব্যর্থ হয়, ফলে কায়োটি আন্দাজে বোম্বিং করে বসে আর টার্গেটটি মিস করে। এরপর লাস্ট পার্টে উঠার জন্য সোজা 9Gতে ওপর দিকে উঠতে থাকে, কিন্তু এই হাই জি ফোর্সের কারণে কায়োটি একদম উপরে উঠে অজ্ঞান হয়ে পড়ে আর প্লেনের কন্ট্রোল ছেড়ে দেয়, যার ফলে প্লেন আকাশে উড়া শুরু করে। এটা দেখে ম্যাপ তার টার্গেট লক করে আর তাকে বারবার পিন সাউন্ড পাঠাতে থাকে তাকে জাগানোর জন্য। একদম শেষ মুহূর্তে কায়োটি জাগতে সক্ষম হয় আর আবারও ফ্লাই করতে থাকে। অন্যদিকে ফিনিক্স প্লেনে কিছু পাখি উড়ে যাওয়ার সময় বাড়ি খেয়ে তার ইঞ্জিনে আগুন ধরে যায়। ফিনিক্স অনেক চেষ্টা করতে থাকে প্লেনটিকে কন্ট্রোল করার জন্য, কিন্তু শেষমেশ ব্যর্থ হয় আর প্লেন থেকে দুজনে ইজেক্ট হয়ে কোন রকম পানি বেঁচে। এইদিকে দেখা যায় আইসম্যান মারা গিয়েছে আর এরপর অ্যাডমিরাল সাইক্লোন ম্যাপকে জানিয়ে দেয় যে তার প্ল্যান অনুসারে এই টেকনিকে মিশন কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয়, তাই তাকে এই মিশন থেকে অব্যাহতি করা হয়। ফলে অ্যাডমিরাল আবারও নিজের প্ল্যান অনুসারে সবাইকে ব্রিফ করতে থাকে। সে জানায় এই মিশনের সময় 2 মিনিট 30 সেকেন্ড থেকে 4 মিনিট করে দেওয়া হয়েছে আর অ্যাটাক করতে হবে একদম হাইলি অ্যালটিটিউড থেকে। এতে করে জি ফোর্সের যে প্রবলেমটি ছিল সেটা সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে অন্য ফাইটারদের সাথে তোমাদের ডগ ফাইট করা লাগবে, তবুও সেখানে 50-50 চান্স থাকবে তোমাদের ফিরে আসার। কিন্তু ম্যাভ কি এত সহজে হাল ছেড়ে দেবে? সে সবাইকে না জানিয়েই এই সিমুলেশন দিয়ে সবাইকে দেখানোর জন্য ফ্লাইট করতে শুরু করে। ম্যাভ 2 মিনিট 30 সেকেন্ড থেকে আরো কমিয়ে 2 মিনিট 15 সেকেন্ড করে মিশন স্টার্ট করে দেয়। সবাই এটা দেখে পুরাই টাসি খেয়ে যায় আর ভাবে যে এই পাগলামো কাজ একমাত্র ম্যাভ ছাড়া আর কেউই করতে পারে না। ম্যাভ জানে এটা অসম্ভব কিছু নয়, তাই সে কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে ব্যাপক গতিতে পুরো ক্যানিয়ন পার করে দিতে থাকে। এখানে তার প্লেন চালানো দেখে পুরো টিম মুগ্ধ হয়ে পড়ে। এরপর সে ফেজ 2 এর জন্য সাই করে উপরের দিকে উঠতে থাকে, প্লেনটিকে উল্টিয়ে একদম নিচের দিকে নামাতে থাকে আর টার্গেট লক করে দেয়। কিছুক্ষণের মধ্যে সে টার্গেট লক হয়ে যায় আর সেখানে মিসাইল লঞ্চ করে আবারও প্লেনটিকে ওপর দিকে উড়াতে থাকে। যেখানে সে 9G এর কথা বলেছিল, কিন্তু সে এবার সেটিকে 10Gতে করে দেখায় আর সেই সাথে টার্গেটটিও নিখুঁতভাবে ডিস্ট্রয় করতে সক্ষম হয়। এই ডেমনস্ট্রেশন দেখিয়ে পুরো টিমের মধ্যে আবারও আশার আলো জেগে ওঠে। কিন্তু এইবার অ্যাডমিরাল বলে, ক্যাপ্টেন তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। একদিকে তুমি দেখালে যে মিশনটি 100% সফল করা সম্ভব, আর অন্যদিকে তুমি ছাড়াও এই মিশন কাউকে দিয়ে করানো অসম্ভব। এখন আমি যে কোন ডিসিশন নিব সেটাই বুঝতে পারছি না। কিন্তু এর পরের সিনে আমরা বুঝে ফেলি যে ম্যাপকে এই মিশনের টিম লিডার করে পাইলট হিসেবে অ্যাসাইন করা হয়েছে। এবার ম্যাপ তার পুরো টিম সিলেক্ট করতে থাকে এবং সেখানে সবাইকে অ্যানালাইসিস করে সে পিয়ার হিসেবে ফিনিক্স, বব, পেব্যাক ও ফানবয়কে সিলেক্ট করে। সেই সাথে উইংম্যান হিসেবে রুস্টার এবং হ্যাংম্যানের মধ্যে থেকে রুস্টারকে সিলেক্ট করে। আসলে ম্যাপ জানতো যতক্ষণ রুস্টার তার সাথে থাকবে ততক্ষণ কেউই তাকে আঁচড় দিতে পারবে না। আর এছাড়াও এর বাইরে সকল পাইলটরা ব্যাকআপ হিসেবে রেডি থাকবে মিশনের জন্য। এবার শুরু হয় তাদের ফাইনাল মিশন। সবাই সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বুঝতে পারে যে এটা হয়তো হতে চলেছে তাদের একটি সুইসাইড মিশন। সবার আগে ম্যাপ, এরপর রুস্টার, ফিনিক্স ও পেব্যাক উড়ে চলে সমুদ্র ধরে এনিমির টেররিতে। এদিকে তাদের প্ল্যান মতে নেভি যুদ্ধজাহাজ থেকে অনেকগুলো মিসাইল লঞ্চ করা হয় যাতে সেগুলো এনিমিদের এয়ারবেস এবং রানওয়েকে ধ্বংস করে দিতে পারে। একদিকে মিসাইল, অন্যদিকে 4টি F-18 ফাইটার প্লেন ছুটে চলেছে শত্রু দেশে। সবাই স্টপ ওয়াচের 2 মিনিট 30 সেকেন্ড কামডাউন চালু করে দিয়ে চলতে থাকে সেই ক্যানিয়ার মধ্যে দিয়ে। কিন্তু হুট করেই দুইটা US-57 ফাইটার প্লেন রাডারে শনাক্ত করে ফেলে। অ্যাডমিরাল সাইক্লোন বলে, আরে এরা কারা, কোথায় থেকে এলো এরা? ওয়ারলক বলে, এরা সম্ভবত লং রেঞ্জে পেট্রোলিং করার জন্য বের হয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত এয়ারবেজে অ্যাটাক না হবে ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না আমাদের মিশন সম্পর্কে। এদিকে ম্যাভ আর ফিনিক্স টাইম অনুসারে দ্রুত গতিতে আগাতে থাকে সামনের দিকে, কিন্তু রুস্টার পিছনে পড়ে যায় কারণ ইতিমধ্যেই সে অনেক নার্ভাস হয়ে পড়েছে এই সকল মিসাইল দেখে। ম্যাপ তাকে মোটিভেট করার জন্য বলে, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আর এই কথা শুনে সে মোটিভেট হয়ে দ্রুত গতিতে প্লেন চালাতে থাকে। ইতিমধ্যেই সে মিসাইল গুলো আশ্রে পড়ে এনিমিদের রানওয়ে আর পুরো ব্রিজ ধ্বংস করে দিতে থাকে। আর এই নিউজ পাওয়ার সাথে সাথে এই প্লেন দুটি ব্যাক করে এবং তাদের দিকে রওনা হয়। হাতে একদম সময় নেই, যত দ্রুত সম্ভব বোম্বিং করতে হবে। ম্যাভ ও ফিনিক্স কেনিয়ার রাস্তা শেষ করে পাহাড়ের ফার্স্ট পার্টের চূড়ায় উঠে তাদের টার্গেটের দিকে আগাতে থাকে। বব তার লেজার
টার্গেট দিয়ে মার্ক করলে ম্যাপ মিসাইল লঞ্চ করে তা পারফেক্টলি হিট করতে সক্ষম হয়। এরপর তাদের সেই অসম্ভব পার্টি কজ করার জন্য দ্রুত গতিতে সে ওপরে উঠতে থাকে। অন্যদিকে রুস্টার এসে পাহাড়ের মধ্যে চলে আসে, কিন্তু পে ব্যাক রেজার দিয়ে ঠিক মতো টার্গেট করতে পারে না। এই সময় রুস্টার অনুমান করে মিসাইল লঞ্চ করে, কিন্তু ভাগ্যক্রমে সেটা জায়গা মতো যে হিট করে আর পুরো ইউরেনিয়াম প্ল্যান্ট মহাবিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এই সাকসেসে কন্ট্রোল রুমে সবাই সেলিব্রেট করতে থাকে, আর এই সেলিব্রেশনে একটু পরেই ফিকে হয়ে যায়, কারণ ম্যাভ ও ফিনিক্স নিজেদের স্পিড কন্ট্রোল করতে ব্যর্থ হয় আর তাদের লোকেশন রাডারে চলে আসে। ফলে সাথে সাথে আশেপাশে থাকা সকল মিসাইল লঞ্চগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আর এইদিকে রুস্টার ও পে ব্যাক চলে আসে ও তার মিসাইলগুলো অ্যাটাকের মধ্যে পড়ে যায়। অনেকগুলো মিসাইল তাদের পিছনে ধাওয়া শুরু করলে তারা একে একে ফ্লার দিয়ে সেই মিসাইলগুলোকে ডিস্ট্রয় করতে থাকে, কিন্তু এক পর্যায়ে রুস্টারের ফ্লার শেষ হয়ে যায়। তখন ম্যাপ তাকে বাঁচানোর জন্য নিজের রুস্টারকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করে, আর এই ব্যাকআপ দিতে গিয়ে ম্যাভের প্লেনটি মিসাইলে শর্ট খেয়ে ব্লাস্ট হয়ে যায়। রুস্টার সহ সবাই আবারও ম্যাভকে রেস্কিউ করার জন্য যেতে চায়, কিন্তু অ্যাডমিরাল বলে আজ আমি আর কাউকে হারাতে চাই না, তাই দ্রুত তোমরা বিপরীত দিকে ফিরে আসো, আর এটা আমার অর্ডার। সবাই অনিচ্ছা সত্ত্বেও বেজের দিকে ফিরে আসতে হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাভ ঠিকই নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে, কিন্তু ততক্ষণে একটি হেলিকপ্টার তাকে ডিটেক্ট করে ফেলে আর ফায়ারিং শুরু করে দেয়। এবার আর বাঁচার রাস্তা নাই, তবে ম্যাভ কি আর এত দ্রুত মরতে পারে? হুট করেই সেখানে রুস্টার চলে আসে আর একটি মিসাইল দিয়ে হেলিকপ্টারটিকে ভূপাতিত করে দেয় আর ম্যাপকে বাঁচিয়ে নেয়। আসলে রুস্টার অ্যাডমিরালের নির্দেশ অমান্য করে আবারও ব্যাক করে আসে ম্যাপকে বাঁচানোর জন্য। এর একটু পরে মিসাইল এসে রুস্টারের প্লেনে হিট করে আর সেও দূরে গিয়ে ভূপাতিত হয়। ম্যাপ এটা দেখে সেই জায়গায় যাওয়ার জন্য দ্রুত দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সেও রুস্টারকে অক্ষত অবস্থায় দেখতে পায় আর খুব গালিগালাজ করতে থাকে। ম্যাপ বলে যাকে বাঁচানোর জন্য নিজেকে ধরা দিলাম সেই কিনা আবার মরতে এসেছে, কিন্তু সে যেহেতু এসেই পড়েছে আর দুজনে যেহেতু অক্ষত আছে, তাই যে করে হোক তাদের বেঁচে ফিরতে হবে। কিন্তু কিভাবে? এই এনিমি ল্যান্ড থেকে তাদের দেশ কয়েক হাজার মাইল দূরে। কিন্তু ম্যাপ এর মধ্যে দেখতে পায় সেই বিধ্বস্ত রানওয়েতে একটি পুরাতন প্লেন পড়ে রয়েছে। যেভাবে হোক আমাদের এই প্লেনটি হাইজ্যাক করতে হবে আর এটা নিয়ে পালিয়ে যেতে হবে। রুস্টার বলে এটা কি সম্ভব? ম্যাপ বলে তুমি শুধু আমাকে ফলো করতে থাকো, আমি দেখাচ্ছি কিভাবে সম্ভব। এরপর তারা একটি রানওয়েতে গিয়ে এমন ভাব নেয় যে সে এনিমিদের নিজের লোক। সেখানে গিয়ে ম্যাপ সেই প্লেনটিকে দেখেই চিনতে পারে, কারণ এটা দ্বিতীয় জেনারেশনের একটি পুরাতন F-14 প্লেন। ম্যাপ এই প্লেনটিকে অনেকবার চালিয়েছে, তাই সে বুঝতে সমস্যা হয় না এটি কিভাবে ম্যানুনেট করতে হবে। ম্যাপ এবং রুস্টার সেই প্লেনে উঠে বসে আর তারা প্লেনটিকে স্টার্ট দিয়ে ভাঙা রানওয়েতে উড়িয়ে দেয়। প্লেন ওপরে উঠতেই রুস্টার তার জিপিএস অন করে দেয় আর সেটা মেভির রাডারে গিয়ে ধরা পড়ে। সবাই তো পুরাই অবাক যে রুস্টার এখনো বেঁচে আছে। শুধু কি বেঁচে আছে, সে পুরাই সুপারসনিক স্পিডে আছে দেখে সবাই বুঝে ফেলে এই কাজ ম্যাপ ছাড়া আর কারোই হতে পারে না। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের প্লেনের পিছনে সেই 5th জেনারেশনের 2টি প্লেন। ম্যাপ বলে এমন একটা অ্যাক্টিং করতে থাকো ওরা যেন বুঝতে পারে আমরা ওদেরই লোক। কিন্তু এই প্লেনের পাইলটরা কিছু একটা সিগন্যাল দিলে ম্যাপ বুঝতে পারে না, আর এই রেসপন্স না পেলে তারা বুঝে যায় এটা তাদের কোনো পাইলট না। ম্যাপও বুঝে যায় এবার আর কোনো রক্ষা নাই। এই F-14 প্লেন দিয়ে কোনোভাবেই US-57 প্লেনকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তখন রুস্টার বলে ইটস নট অ্যাবাউট প্লেন, ইটস অ্যাবাউট পাইলট। মানে প্লেন যেমনই হোক, পাইলট যদি স্কিল হয় তাহলে এদেরকে হারিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। এটা শুনে ম্যাপ অনেক মোটিভেট হয়ে যায় আর তার পুরান স্কিল জেগে ওঠে এবং সে আচমকায় শট দিয়ে একটা US-57 প্লেনকে ডাউন করে দেয়। কিন্তু অন্যটি তাদের উদ্দেশ্যে মিসাইল লঞ্চ করে দিলে ম্যাপ ফ্লার দিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। এরপর চলতে থাকে তুমুল লড়াই। ম্যাপ আর প্লেনটিকে টার্গেট লক হওয়া থেকে বাঁচানোর জন্য লো লেভেলে ফ্লাইং করতে থাকে। এক পর্যায়ে তার অ্যানিমেশন শেষ হয়ে পড়ে, কিন্তু একদম লাস্টে শর্ট নেওয়ার সময় ম্যাপ সেই প্লেনটিকে হিট করতে সক্ষম হয় আর সেটাকে ডাউন করে দেয়। এরপর তারা সমুদ্রের উপর দিয়ে তাদের বেজে ফিরে আসতে চায়, কিন্তু ততক্ষণে আরো একটি প্লেন তাদের সামনে জমের মতো এসে উপস্থিত হয়। এই মুহূর্তে তাদের আর কোনো ফ্লার বাকি নাই, বাঁচতে হলে ইজেক্ট করে পানিতে পড়তে হবে। কিন্তু রুস্টার যখন ইজেক্ট করতে যায় তখন দেখে সেটি জ্যাম হয়ে গেছে। এরই মধ্যে সেই প্লেন থেকে যেই না একটি মিসাইল ছুটতে যাবে, ঠিক সেই সময় হুট করেই সেটা বিস্ফোরণ হয়ে যায়। আসলে এই প্লেনটিকে হ্যাংম্যান এসে ডাউন করে দিয়েছে আর রুস্টার এবং ম্যাপকে বাঁচিয়ে নিয়েছে। এরপর তারা সবাই মিলে বেজে ফিরে আসলে সেখানে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় তাদের মিশন সাকসেস হওয়ার কারণে। ম্যাপ রুস্টারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর ম্যাপের এমন বীরত্ব দেখে সবাই তাকে